বাংলাদেশে ২৪শে জুলাই আমাদের মাঝে এসেছিল মুক্তির বার্তা নিয়ে, আর ২৫শে জুলাইতে কি হচ্ছে? আদতে জুলাইয়ের সেই গণ অভ্যুত্থান বা ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণ আদতে আমাদের মাঝে আছে কিনা? আর বিএনপি সহ বিভিন্ন দলের চাঁদাবাজির যে মূল যে একটা স্পৃহা, এই স্পৃহাটাই আসছে কোত্থেকে সেটার মুখোশ উন্মোচন করে দেওয়ার সময় এসেছে। দেখুন, আজকে যখন আমি ভিডিওটা শ্যুট নিচ্ছি, এখন হচ্ছে ১৫ই জুলাই। এই ১৫ই জুলাই সর্বপ্রথম ২০২৪-এ ছাত্রদের উপর হামলা করেছিল বর্বর ছাত্রলীগ। আর ঠিক তাদেরই পদলেহীন দালাল বা একই মুখোশধারী বিভিন্ন ছাত্র সংগঠনের মাধ্যমে কিন্তু বর্তমানে বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হচ্ছে বিভিন্ন ব্যক্তিবর্গ। একই সাথে রাজনীতিতে চাঁদাবাজির যে একটা উত্থান, এবং সেই উত্থানের মাহেন্দ্রক্ষণ আমরা সর্বশেষ লক্ষ্য করলাম মিটফোর্ডের সোহাগের হত্যাকাণ্ড। এর শেষ কোথায়? এর পুনরাবৃত্তি কারা করছে? আদতে আর এর পিছনে কারা জড়িত? আর এটাকে কীভাবে থামানো যায়? এর পিছনে উপর মহলের কোনো হাত আছে কিনা, এটা আমরা আজকে বিশ্লেষণ করে দেখব। দেখুন, শুরুতে আপনাদের জুলাইয়ের একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানাতে হয়। কথাটা বলতে খুবই খারাপ লাগছে, কারণ জুলাইয়ের যে একটা স্পিরিট আমাদের মধ্যে অগ্নিগর্ভ সৃষ্টি করেছিল ২০২৪-এ, সেটা এখন প্রায় স্তিমিত হয়ে গেছে বলা যায়। কারণ এই ২৪শে জুলাই আর ২৫শে জুলাই কোনোভাবে এক নয়। আমাদের জুলাইয়ের যে একটা স্পিরিট, যে আকাঙ্ক্ষা বা জুলাইয়ের যে ভাবমূর্তি, সেটা কোনোভাবেই ধরে রাখতে পারে নাই বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং ঐক্যবদ্ধ ছাত্র জনতা। বলতে গেলে সবাই একই প্ল্যাটফর্মে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে হবে, এরকম একটা প্ল্যাটফর্মে সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিল। সেই ঐক্যের ফাটলটার সৃষ্টি করলো কোথা থেকে? দেখুন, দুইটা ব্যক্তির কথা না বললেই নয়। এখন বলবেন যে চাঁদাবাজি বা বিভিন্ন দলের, বিভিন্ন সংগঠনের ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি, নির্বাচন কবে হবে, আদতে বিচার হচ্ছে কিনা, সংস্কার কবে হবে, এটা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন থেকেই থাকে। তবে বারংবার বলে আসছি, বাংলাদেশে শেখ হাসিনার বোনজামাই জেনারেল ওয়াকার বিভিন্নভাবে বাংলাদেশের সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলকে নানাভাবে টার্গেট করছে তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে, ডিজিএফআইয়ের মাধ্যমে। একই সাথে ২ নম্বরে সে হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু, যিনি শেখ হাসিনার পদলেহীন দালাল, এবং শেখ হাসিনা যাকে তথাকথিত রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশে বসিয়ে দিয়ে গেছিল, তিনি কিন্তু এখনও বহাল তবিয়তে তার কার্যক্রম পরিচালনা করছে। উত্তর শুনে ভালো লাগলো না? আপনাদের সঠিক এবং ভাবমূর্তিমূলক একটা জায়গায় আপনাদের নিয়ে যাই। দেখুন, মিটফোর্ডের সর্বশেষ যে ঘটনাটি হয়েছে, সেটার আমরা গোড়ায় যদি হাত দেই, এখানে সিসিটিভি ফুটেজ, আদতে সেটা সিসিটিভি ফুটেজ ছিল না স্বয়ং ফোন দিয়ে কোনো গোয়েন্দা সংস্থা বা কোনো ব্যক্তিত্ব সেটাকে ধারণ করেছিল, এটা আপনাদের কাছে একটা সন্দেহের প্রশ্ন। আসলে এটা নিয়ে বিভিন্ন কথাবার্তা হচ্ছে। এখানে চাঁদাবাজি বলে ঢালাওভাবে প্রচার করা হচ্ছে। সত্যিকারে কি এটা চাঁদাবাজি ছিল? আপনারা জানেন, শহরে বিভিন্ন ভাঙাড়ি বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন কোন্দল, আধিপত্য বিস্তার থেকেই থাকে। সেই হিসেবে চাঁদাবাজি হচ্ছে, এটা অস্বীকার করার মতো কিছু নয়। চাঁদাবাজি অবশ্যই হচ্ছে, এবং এই চাঁদাবাজি ঠেকানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী, যাদেরকে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে। কিন্তু তারা তো পুরোপুরি নিষ্ক্রিয়। যখন প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনে গরু জবাই দেওয়া হয় তাদের বিরুদ্ধে, যারা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে কাজ করে, সেই প্রথম আলো ডেইলি স্টারের সামনে যখন অবরোধ করা হয়, তখন সেনাবাহিনী পুরোপুরি টের পেয়ে যায়। ওখানে কারো কাছ থেকে ২ টাকা চাঁদা নিতেও যাওয়া হয় না, কারো উপর হামলা করা হয় না, জুলুম করা হয় না, অথচ সেখানে কিন্তু একটা ভাবমূর্তি তারা সৃষ্টি করে। অথচ দেশে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ঘটনা ঘটছে, সেখানে সেনাবাহিনীর অবস্থান কি? এটা প্রশ্ন আজকে আমি আপনাদের সামনে রেখে গেলাম। কোনো দলীয় ট্যাগ, কোনো দলকে টার্গেট করে কথা বলছি না। বাংলাদেশ বিএনপি, তাদেরকে চাঁদাবাজি ট্যাগ দেওয়া হয়েছে, বা জামাত ইসলামের কথা বলেন, এনসিপিও বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে। আসলে ওই যে আমাদের যে ঐক্যের ফাটল, সেটা কিন্তু অলরেডি গত জুলাই বিপ্লবের পর থেকেই কিন্তু সৃষ্টি হয়ে আছে। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলি, বিশেষ করে আমার পার্সোনাল ওপিনিয়ন। সর্বশেষ আমার ফেসবুক সোশ্যাল হ্যান্ডেলে একটা পোস্ট করেছিলাম যে বিএনপির আদর্শ জিয়াউর রহমান, বিএনপির আদর্শ চাঁদাবাজি নয়। এটা নিয়ে বিভিন্ন ধরনের আমরা ভালোবাসার মানুষ যারা, তারা হাহারি বা বিভিন্ন ধরনের আজে বাজে কমেন্ট সেখানে অবশ্যই প্রদান করেছে। দেখুন, একটা দলকে শেষ করে দেওয়ার জন্য বা একটা দলকে নিচে নামানোর জন্য একজন ব্যক্তি যথেষ্ট। আওয়ামী লীগের ক্ষেত্রে কী হয়েছে? শেখ হাসিনা নিজের কথায় তার দলকে উঠবস করিয়েছে। বিএনপির ক্ষেত্রে আসুন, রুমিন ফারহানাকে মানুষ যতটা শ্রদ্ধা এবং সম্মানের চোখে দেখত, আদতে কি সে এখন আছে? সে এখন পুরোপুরি একজন মজিব প্রেমী, মজিব ভক্তে পরিণত হয়েছে। এই রুমিন ফারহানা এতদিন কি আওয়ামী লীগের হয়ে কাজ করছে কিনা, এটা এখন বড় প্রশ্ন। আরেকজন আছে ফজু পাগলা। এই সমস্ত নেতাকর্মীর মাধ্যমে তৃণমূল যারা নেতাকর্মী আছে, তারা রায় পেয়ে যাচ্ছে। বিএনপি যদি প্রথম থেকেই শক্ত অবস্থান তৈরি করতে পারতো এবং একটা আগ্রহী মনোভাব তারা সৃষ্টি করতে পারতো উপর পর্যায় থেকে, তাহলে কোনোভাবেই তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি বা বিভিন্ন ধরনের নিজেদের মধ্যে কামড়াকামড়ি বাগবেদণ্ড সৃষ্টি হতো না। যাই হোক, কাজের কথা হচ্ছে জেনারেল ওয়াকার,
জেনারেল ওয়াকার সেনাবাহিনী চাচ্ছে যে চাঁদাবাজি না হোক, আর এটা হচ্ছে জেনারেল ওয়াকারের একটা প্রেসক্রিপশন। জেনারেল ওয়াকার সেনাবাহিনীকে যদি খুশি করতে পারে, ওই দিক থেকে শেখ হাসিনা খুশি, এরকম একটা কথা কিন্তু এসে যায়। আর মিটফোর্ডের ঘটনা বলতে গেলে, মিটফোর্ডের যে ঘটনাটি হয়েছে এটা পুরোপুরি একটা ব্যবসায়িক দ্বন্দ্ব। এটাকে চাঁদাবাজি বলে বর্তমানে মিডিয়ায় সর্বপ্রথম কে আনলো? এটা কি একটা সন্দেহের প্রশ্ন নয়? বা এটাকে নিয়ে এখনও গবেষণা বা তদন্তের প্রয়োজন। এটাকে অবশ্যই বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। এটাকে কোনোভাবে আমরা সাপোর্ট করছি না। অবশ্যই বাংলাদেশের চাঁদাবাজি থেকে বিভিন্ন সমস্যা যেগুলো সৃষ্টি হচ্ছে, অবিলম্বে সেগুলো বন্ধ করতে হবে। যার বড় ভূমিকা পালন করতে পারে সেনাবাহিনী, কিন্তু এখন সেনাবাহিনী কি নিষ্ক্রিয়? কারণ এর মূল স্তম্ভ হচ্ছে জেনারেল ওয়াকার, যিনি হচ্ছে শেখ হাসিনার বোন জামাই। কথা বললে অনেকগুলো কথা এসে যায়। যাই হোক, ফাইনালি একটা কাজের কথা বলে আমাদের আজকের অনুষ্ঠানটি শেষ করি। উপর থেকে তারেক রহমানকে ডাইরেক্টভাবে দায়ী করা হচ্ছে। জামাত ইসলামের কোনো তৃণমূলের কর্মী অপরাধ করলে ডাক্তার শফিকুর রহমান যে আছে তাকে দায়ী করা হচ্ছে। এইভাবে কেন? অপরাধ যে করছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে তার অপরাধ থেকে দল থেকে বহিষ্কার করে দিতে হবে। যদি তার মৃত্যুদণ্ড হয়, ফাঁসি হয়, সেটার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে মিটফোর্ডের সোহাগের সাথে যে ঘটনাটি হয়েছে, সে কিন্তু আদতে নির্দোষ নয়। 2 দিন পরে বিষয়টি খোলাসা হয়েছে। স্থানীয় আধিপত্য, নিজেদের দলের মধ্যে দলীয় কোন্দল আছেই, সেটার কারণে তাকে সহ্য করতে না পারে বিষয়টা কিন্তু তাকে ওই পাথর দ্বারা বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে, আপনারা জানেন। আসলে এখন কি বলবো, দেশের যে এই যে পরিস্থিতি, শেখ হাসিনা রাজনীতিতে কামব্যাক করবে না, এটা আপনারা নির্দ্বিধায় আমি বিভিন্ন কন্টেন্টে বলেছি, আবারও বলছি। ভারত তাদের অবস্থান পরিষ্কার করেছে। ভারত প্রায় দীর্ঘ 10 থেকে 11 মাস পরে এসে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট স্বৈরাচার বলতে বাধ্য হয়েছে। প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে তারা সম্পর্ক শিথিল করতে যাচ্ছে। আর আমরা যিনি সরকার প্রধান আছেন তাকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছি। এখানে সরকার এবং সেনাবাহিনী দুটা মুখোমুখি পর্যায়ে দাঁড়িয়ে গেছে। যাক বন্ধুরা, কাজের কথা হচ্ছে, আমরা যে জুলাই স্পিরিট বা যে জুলাই যে আকাঙ্ক্ষা, যে মূল মন্ত্র নিয়ে আমরা যে কাজ করেছিলাম বা অনেক মাঠে ঝাঁপিয়ে পড়েছিল, জীবন দিয়েছে, এটা আদতে সেই পর্যায়ে এখন আছে কিনা, সেটা এখন সন্দেহের প্রশ্ন। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা যেন অব্যাহত থাকে। পার্শ্ববর্তী দেশ কোনোভাবে বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিবে না। আপনারা দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস 8ই আগস্ট ক্ষমতা গ্রহণের পর থেকে বিভিন্নভাবে তারা কিন্তু তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এখনও তিনি স্টিল নাও ক্ষমতায় আছে এবং তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে, কিন্তু সেনাবাহিনীর সাথে তার আন্ডারস্ট্যান্ডিংটা কোনোভাবে ভালো হচ্ছে না। এটাই আমি আজকে মূল বিশ্লেষণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। সেনাবাহিনী যদি কঠোর হয়, তাহলে একটা চাঁদাবাজ কাজ করতে পারবে না। বিভিন্ন আওয়ামী লীগের আমলা কিনা হয়েছে, অমুক জায়গায় একটা জঙ্গি হামলা হতে পারে, আগে থেকে তারা যায় বসে যায় বা তাদের গ্রেপ্তারের জন্য প্রস্তুতি গ্রহণ করে, অথচ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বড় ধরনের ঘটনা ঘটেছে, কোনো কার্যক্রম গ্রহণ করতে পারে নাই। ঠিক বর্তমানে ঠিক এরকমটি হচ্ছে। যারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশে এ ধরনের ঘটনা কোনোভাবে কাম্য নয়। জুলাইয়ের যে মূল স্পিরিট এবং আকাঙ্ক্ষা, সেটা আমাদের মাঝে ফিরে আসুক। এবং আজকের থেকেই কিন্তু ছাত্রদের উপর হামলা হয়েছিল 2024 সালে, সেই ছাত্রদের যারা জীবন দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমাদের আজকের এপিসোড শেষ করছি।